আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। পল কাপুরের বাংলাদেশ সফর নিয়ে সকলের মনেই নানান প্রশ্ন আছে যে পল কাপুর এসে কি এমন বলে গেলেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নানান কথা বলে যাচ্ছেন, কিন্তু মোদ্দা কথা পল কাপুর যেটা বলে গেছেন সেটা কিন্তু সাহস করে কেউ বলতে পারছেন না। এই যে ডক্টর ইউনূস যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করে গেছিলেন নির্বাচনের 3 দিন আগে, $65 মিলিয়ন বিনিময়ে দেশটাকে বেচে দিয়েছিলেন। পরে এগুলো সব প্রমাণিত হবে। এই $65 মিলিয়ন এটা আমেরিকায় প্রকাশ করবে, চিন্তা নেই, কারণ আমেরিকা কোনোদিনই কিছু চেপে রাখে না, ও একদিন ঠিক ফাঁস করে দেবে বিপদে ফেলার জন্য। কারণ তাদের অ্যাসেটের কাজকর্ম ফুরিয়ে গেলে তারা অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দেয়। এখন প্রফেসর ইউনূস অ্যাসেট ছিল, অ্যাসেট কাজ হয়ে গেছে, অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার অ্যাসেটের যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্মগুলোকে ধীরে ধীরে প্রকাশ করবে, এবং তখনই দেখবেন ট্রাম্প একসময় বলে দেবেন যে $65 মিলিয়ন আমরা দিয়েছিলাম, দিয়ে আমরা এই চুক্তি করেছি, এই দাসত্বের চুক্তি করেছি। এই দাসত্বের চুক্তিতে 135টা পয়েন্ট আছে যা আমেরিকা নিজেই প্রকাশ করে দিয়েছে। ওই বললাম $65 মিলিয়ন প্রকাশ করবে, এখন চুক্তিটা প্রকাশ করলো। এই 135টা যে আপনার পয়েন্ট আছে এই চুক্তিতে, জমদূত দেখলেও মানে ভয় পেয়ে পালিয়ে যাবে, মানে এরকম সমস্ত চুক্তি। এছাড়াও দুটো সামরিক চুক্তি আছে। দুটো সামরিক চুক্তি কি, যে কোন জায়গা থেকে, নামগুলো আমি লিখেছিলাম, একটু জটিলসে জড়িয়ে গেছে বলে আমি নামগুলো ঠিক ভুলভাল হয়ে যাবে বলে আমি নামগুলো বলছি না। এই যে দুটো চুক্তি যেটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইট বসাতে হয় বা কোনো ওই ধরনের টুলস কিনতে হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমেরিকার অনুমতি নিতে হবে। আর 2, চিপস থেকে আরম্ভ করে যত কিছু অস্ত্রশস্ত্র ইলেকট্রনিক জিনিসপত্র আছে সমস্ত, মানে যুদ্ধের ক্ষেত্রে যা যা দরকার সামরিক ক্ষেত্রে, সব ইউএস থেকে কিনতে হবে। সরি, অন্য কোনো রাষ্ট্র থেকে এগুলো নেওয়া যাবে না। এগুলো নিলে চুক্তি বিরোধী এর দায় পড়বে, চুক্তি ভঙ্গের দায় পড়বে, চুক্তি বিরোধী না, চুক্তি ভঙ্গের দায় পড়বে। এখন কালকে আমাদের জামাত এবং বিএনপি দুজনের সঙ্গেই কথাবার্তা হয়েছে পল কাপুরের। জামাতের 5 জন, পৃথক পৃথক ভাবে জামাতের 5 জন, বিএনপির 5 জন। এই জামাত এবং বিএনপি কে 135টা চুক্তির ব্যাপারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এই 135টা চুক্তি মানতে হবে, এদিক ওদিক করা যাবে না। আর ওই দুটো সামরিক যে চুক্তি আছে, সেই সামরিক চুক্তি এই দুটো কিন্তু পালন করতে হবে। আর এনসিপির সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন এনসিপি একটি সন্ত্রাসবাদী দল, যারা মব সৃষ্টি করেছিল, আতঙ্ক করেছিল এবং সন্ত্রাসকে বাড়তে দিতে সাহায্য করেছিল। তাই এরা আমেরিকা এবং ভারতের চোখে সন্ত্রাসবাদী বলে পরিচিত। তাই তাদের সঙ্গে কথা বলার কোনো অর্থই হয় না, আমি তাদের সঙ্গে কথা বলবো না। ভারত এবং আমেরিকা দুটো দেশই একই অঙ্গীকারে চলছে, সেটা হচ্ছে বাংলাদেশে শান্তি স্থাপন। এখন এখানে বলা হচ্ছে আপনাদের 12 তারিখে, 12ই মার্চ বোধহয় আপনার পার্লামেন্ট বসছে, এবং 26 তখন বোধহয় স্পিকার নির্বাচন হবে, এবং 26শে মার্চ থেকে কাজকর্ম শুরু হবে। তখন বলা হচ্ছে, আচ্ছা এর আগে বলে নি, জয়ের সঙ্গে সজীব ওয়াজের জয়
তার সঙ্গেও কিন্তু পল কাপুরের একটা বৈঠক হয়েছে, সেটা হচ্ছে আপনার ভিডিও কনফারেন্সে। তারপর সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের 5 জন নেতার সঙ্গে সেই বৈঠকের ব্যাপারে কথাবার্তা বলেন, এটা আমি বলে রেখে দিলাম। এখন যেটা বলা হচ্ছে, এই যে ভারত এবং আমেরিকা কি চায়, স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মসূচিতে কোনো বাধা দেওয়া যাবে না। নির্বাচন ইনক্লুসিভ করতে হবে, আবার কিন্তু নির্বাচনের কথাও আসছে, নির্বাচন কিন্তু ইনক্লুসিভ করতে হবে। প্রত্যেক দলকে তার কর্মকাণ্ড চলমান রাখার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এবং কাউকে বাধা দেওয়া যাবে না, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কাউকে বাধা দেওয়া যাবে না। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল থেকে পালিয়েছিল, এগুলো জামাত এনসিপি দুজনকেই বলা হয়েছে। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল ভেঙে পালিয়েছিল, সে সমস্ত জঙ্গিদের চিহ্নিত করে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত বক্তব্য। এটা থেকে নড়লে তাহলে সরকার খুব একটা সুস্থির থাকবে না। আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যে চিঠিটি পাঠিয়েছিলেন, সেটার চিঠিটা কিন্তু রীতিমতো হুমকির চিঠি। আশা করি আপনি পূর্ণ সময় ক্ষমতায় বসে থাকতে পারবেন, মানে দেশ চালাতে পারবেন, এই ধরনের একটা কিছু উক্তি ছিল। তো বাংলাদেশের মাটিতে ইউএস বিরোধী, মানে আমেরিকা বিরোধী এবং ভারত বিরোধী কোনো স্লোগান, কোনো কর্মকাণ্ড কিছু চালানো যাবে না। যদি চালানো হয়, তাহলে সেটা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দান করতে হবে। এটা সরকারকে অঙ্গীকার করতে হবে, বিএনপি সরকারকে অঙ্গীকার করতে হবে। আমি সামরিক চুক্তিটা তাই বললাম, দুটো সামরিক চুক্তি হয়েছে। আর মোটামুটি এই যে যত খাদ্য দ্রব্য, আপনার পানীয় পরিশোধন, মানে তার যন্ত্রপাতি, সমস্ত কিছু ইউএস থেকেই আনতে হবে, আর অন্য কোনো দেশ থেকে আনা যাবে না। এটাই চুক্তির 135টা যে নাম্বার আছে, 135টা নাম্বারের মধ্যেই কিন্তু কোন একটা জায়গায় লেখা আছে। এখন বিএনপি এবং জামাত এরা দুজনেই এই মিটিং থেকে বেরিয়ে এসে সবাই একটা কথা বলছেন যে আমরা বলেছি যে পার্লামেন্টে এইগুলো যেগুলো আলোচনা হবে, সেগুলো যেগুলো আলোচনায় আমাদের মনে হবে সেইগুলো আমরা রাখবো, বাকিগুলো আমরা রাখবো না। কিন্তু কথাটা ঠিক নয়। এই কথাটা যখন মিটিং এ উঠেছিল, তখন পল কাপুর পরিষ্কার করে দিয়েছেন যে এটা একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। এক্সিট পয়েন্ট যেটা আছে, সেই এক্সিট পয়েন্টেও কিন্তু একটা ক্লজ আছে, সেটা হচ্ছে আমেরিকার অনুমতি সাপেক্ষে এক্সিট করতে পারে। এখন আমেরিকা যদি অনুমতি না দেয়, তাহলে এক্সিট ক্লজের ভ্যালু কি রইল? তার মানে এক্সিট ক্লজ বলে কিছু নেই। আমার মনে প্রশ্ন এটা, দর্শক, এত গোলামি চুক্তি করার পর, $65 মিলিয়ন বিনিময়ে দেশটাকে গোলামির দিকে ঠেলে দেওয়ার পরও কিসের জন্য ডক্টর ইউনূসকে এখনো ছেড়ে রাখা আছে? তার বিরুদ্ধে যে সমস্ত মামলা এখন করা উচিত ছিল, বিএনপি কেন সেটা করছে না? এটা নিয়ে কিন্তু আমেরিকাও প্রশ্ন তুলেছে এবং ভারতও প্রশ্ন তুলেছে।
এই যে লন্ডনে জয়শঙ্করজির সঙ্গে বৈঠক আছে খলিলুর রহমানের, তার জন্য খলিলুর রহমান গতকালকে রাত্রিবেলা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 8 তারিখ এই বৈঠক আছে। এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিসর বাড়ানো এবং স্থিতিশীল পরিবেশে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আর 2 হচ্ছে ওই আইসিটি থেকে যে সমস্ত মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে সেই মামলা তুলে নিতে হবে। এই সম্পর্কিত কোন রকম চুক্তি না হলেও কিন্তু এটা কিন্তু খলিলুর রহমান কিন্তু এবং বিএনপি কিন্তু মেনে নিয়েছে। যখন খালেদা জিয়া যখন মারা গেছিলেন সেই সময়তে জয়শঙ্করজি নিজে গেছিলেন ঢাকায় এবং সেখানে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তখনই কিন্তু এই প্রসঙ্গটা উঠেছিল এবং তারেক রহমান বলেছিলেন, আমি যদি ক্ষমতায় বসি এবং আমি যদি আমার সামর্থ্যের মধ্যে কুলোই তাহলে আমি নিশ্চয়ই এই দুটো জিনিস নিশ্চিতভাবে আমি করব, কারণ আমিও চাই না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে থাকুক। আজকে যদি আমি কাউকে নিষিদ্ধ করে থাকি তাহলে আমাকেও কেউ নিষিদ্ধ করতে পারে, ফলে আমি এইটাকে মানি না। এখন সেটা যেহেতু জয়শঙ্করের সামনে বলেছেন, তাহলে জয়শঙ্কর ওটিকেই একেবারে আন্ডারলাইন করে রেখে দিয়েছেন যে আপনাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, ফলে এই দুটো জিনিস কিন্তু আপনাদের করতেই হবে। আর পল কাপুর যা বলে গিয়েছে সে তো শুনলেন। এখন বিভিন্ন লোকে পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছেন যে হ্যাঁ, পার্লামেন্টে আমাদের যতগুলো মনে হবে ততগুলো আমরা মানবো, যতগুলো মনে হবে না ততগুলো আমরা মানবো না। আদৌ তা নয়। 135টা এবং 2টো সামরিক চুক্তি, এইগুলো 137 টোটাল মেনে চলতে হবে, না হলে আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। আপনারা গোলামীর খাতায় নাম লিখিয়ে দিয়েছেন, মানে আপনারা না, আপনাদের হয়ে আপনাদের স্যার, যার 1000 বছর আপনারা হায়াত চেয়েছিলেন 100 বছর হায়াত চেয়েছিলেন, এখন হায়াত চান। প্রথম দিনই আমি চিনেছিলাম এই মানুষটা কিরকম, তখন আমার নামে গোছা গোছা গালাগাল দিয়েছেন। এখন দেখুন আপনাদের কত বড় বিপদ এসে ফেলে গেছে। আমি নয় বাজে কথা বলি, কাগজ তো আর বাজে কথা বলবে না, আর ইউএসও কোনো বাজে কথা বলবে না। সুতরাং আপনারা যারা ঘোরের মধ্যে বাস করছেন তারা কিন্তু একটুখানি সাবধানে কাজকর্ম করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। যুদ্ধ শুরুটা যেভাবে হয়েছিল তাতে করে সারা দুনিয়ার মানুষ ভেবেছিল যে হয়তো 24 ঘন্টার মধ্যে যুদ্ধ খেলা শেষ হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সপরিবারে নিহত হয়েছেন, তার সঙ্গে প্রায় 40 জন ঊর্ধ্বতন শীর্ষ জেনারেল, যারা কিনা এই যুদ্ধ পরিচালনার জন্য কে পার্সন হিসেবে পশ্চিমা দুনিয়ার নিকট তারা পরিচিত ছিলেন। তো এরকম একটি বৈঠক, গুরুত্বপূর্ণ একটা বৈঠক যখন তারা সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে তার অফিসে করছিলেন, ঠিক সেই সময়টাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানে ইসরায়েল, এবং সেই আঘাতে সবাই ঘটনাস্থলে নিহত হন। শুধুমাত্র ইমাম খামেনির স্ত্রী তিনি গুরুতর আহত হন এবং আহত হওয়ার পর কয়েকদিন পর তিনিও মারা যান। তো এখন সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের যে দাম্ভিকতা, এবং ওই সময়টিতে তারা বারবার যে কথা বলার চেষ্টা করেছিল যে ইরানি জনগণ আপনারা রাস্তায় নেমে আসুন, আমরা আপনাদেরকে সাহায্য করছি এবং আপনাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এরপর আরও অনেক কিছু, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারা নিজেরা তো বলেছে, তার সঙ্গে সঙ্গে আবার নিজেরাই নিজেদের যে ভাষণ সেটা এআই দিয়ে তৈরি করে এটাকে আরও সার্কাস্টিক করে সারা বিশ্ববাসীর কাছে প্রচার করেছে। কিন্তু যুদ্ধের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা নেতানিয়াহুকে রীতিমতো পাগল বানিয়ে ফেলছে, এবং সারা দুনিয়াতে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে নেতানিয়াহু আহত হয়েছেন, কেউ বলছেন নিহত হয়েছেন, কেউ বলছেন তিনি জার্মানিতে পালিয়ে গেছেন। কিন্তু 3 দিন পরে এখন নেতানিয়াহুর কোনো স্পষ্ট বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। যে সকল ভিডিও ফুটেজ আমরা ইসরায়েলের দেখতে পাচ্ছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
যেটা তারা আয়রন ডোম দিয়ে তৈরি করেছিল সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখন ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো অনায়াসে কেবলমাত্র ইসরায়েলের আকাশ নয়, ইসরায়েল এবং ইরানের মধ্যবর্তী যে সকল দেশ রয়েছে সে সকল দেশেও কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া। তো এই সকল দেশে তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল নিজেদের দেশকে নিরাপদ রাখার জন্য, সেই ব্যবস্থাও তছনছ করে দিয়েছে ইরান। এখন ইরানের যে ক্ষেপণাস্ত্র এটি মধ্যপ্রাচ্যের আকাশে রীতিমতো তাণ্ডব সৃষ্টি করছে, অবাধ এবং স্বাধীনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত নামে তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র এবং তাদের ক্ষেপণাস্ত্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি সেগুলো তারা ব্যবহার করে যাচ্ছে। এবং আজকের দিন পর্যন্ত আমি এই ভিডিওটি করছি যুদ্ধের চতুর্থ দিনে। যুদ্ধের চতুর্থ দিনের খবর হলো যে তারা এখনো পর্যন্ত তাদের মাঝারি রেঞ্জের এবং নিম্নমানের যে মারণাস্ত্রগুলো বা আগ্নেয়াস্ত্রগুলো অথবা যে ক্ষেপণাস্ত্রগুলো তারা ব্যবহার করছে, কিন্তু তারা বলছে যে তাদের হাতে আরও সুপারসনিক, আরও আলট্রা মডার্ন ক্ষেপণাস্ত্র আছে এবং সেইগুলো তারা প্রয়োগ করবে, এমনভাবে প্রয়োগ করবে যাতে করে ভিখারির মতো ইসরায়েল এবং আমেরিকা ভিখারির মতো তারা ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য করজোড়ে হাত জোড় করে তারা প্রার্থনা জানাবে। কতটা কথা সত্য, কতটা কথা মিথ্যা, কতটা কি হবে না হবে ডাজ নট ম্যাটার। আবার এদিকে আমেরিকা যেহেতু বিশ্বের এখন 1 নম্বর পরাশক্তি, তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের যে সামরিক কৌশলতা, তাদের সক্ষমতা, এটি মধ্যপ্রাচ্যের মধ্যে 1 নম্বর। এই দুটো সম্মিলিত শক্তি, তার সঙ্গে আবার মানে আমেরিকার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে সেই বন্ধু রাষ্ট্রের যে বেসগুলো, কাতারের বেস, সাইপ্রাসের বেস, সেই বেসগুলো তারা ব্যবহার করছে এবং বিভিন্ন দ্বীপপুঞ্জে ব্রিটিশ যে সকল নেভাল ফোর্স রয়েছে বা নেভাল বেস রয়েছে সেইগুলোকে ব্যবহার করে আমেরিকা একের পর আক্রমণ চালিয়ে ইরানকে কিভাবে তছনছ করেছে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারছি না। এর কারণ হলো ইরান নিয়ন্ত্রিত, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, ফলে সব খবরাখবর আসছে না। কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে আমরা যা কিছু কল্পনা করি তার সাথে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি ইরানের হয়েছে। তো এই অবস্থাতে যুদ্ধের পরিণতি কি? ইরান কি আত্মসমর্পণ করবে? ইরান কি আমেরিকা ইরাকের মতো দখল করবে? ইরান কি সেই লিবিয়ার পরিণতি ভোগ করবে গাদ্দাফির মৃত্যুর পরে? নট লাইক দ্যাট। ইরান তার যে পর্বতমালা রয়েছে, ইরানের চারিদিকে ঘিরে যে পর্বতমালা রয়েছে এবং সেখানে যে সকল মরুভূমি রয়েছে, মরুভূমির সঙ্গে সঙ্গে বরফ আচ্ছাদিত যে সকল অঞ্চল রয়েছে, এই অঞ্চল প্রাকৃতিকভাবে ইরানকে দুর্ভেদ্য করে তুলেছে। ফলে পৃথিবীর তাবৎ শক্তি দিয়ে এয়ার স্ট্রাইক করে আমেরিকা এখানকার যত স্থাপনা এগুলো নষ্ট করতে পারবে। এমনকি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এখানে বহু মানুষকে তারা মেরে ফেলতে পারবে, সভ্যতার চাকা মানে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু স্থল অভিযান করে, মানে এখানে স্থল অভিযান করতে হলে অ্যাটলিস্ট 10 লাখ সৈন্যের উপস্থিতি লাগবে। কিন্তু এই 10 লাখ সৈন্য নিয়ে তারা সেই ইরান দখল করবে, তাদের পাপেট সরকার বসাবে বা নিজেরা সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এটা সুয়ের পেছন দিয়ে উট ঢোকার মতো ঘটনা। এর কারণ হলো এই জাতিটির 2500 বছরের সুনির্দিষ্ট ইতিহাস আছে। এই 2500 বছর ধরে তারা পৃথিবী শাসন করছে, আর তারও আগে তাদের ইতিহাসে রয়েছে আরও 2500 বছর। মোট 5000 বছরের লিখিত ইতিহাস আছে, যে ইতিহাসে ইরান প্রথমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল 2500 বছর, আর পরবর্তীতে তারা আরও 2500 বছর ধরে, ধরুন সম্রাট সেই যে সাইরাস দ্য গ্রেট, তার জমানা থেকে আজ অবধি বলতে গেলে কখনো পৃথিবী শাসন করেছে, কখনো মধ্যপ্রাচ্য শাসন করেছে, কখনো সারা পৃথিবীকে ভয় দেখেছে। এভাবে গত 2500 বছর ধরে তাদের রাজনীতি, তাদের যে হিউম্যান বডি, মাইন্ড, সব কিছু ওইভাবেই গঠিত হয়েছে। তাদের যে সার্ভাইভাল পাওয়ার, এই পাওয়ারের কাছে অটোম্যানরা পরাজিত হয়েছে, চেঙ্গিস খানের বংশধর হালাকু খান পরাজিত হয়েছে।
আলেকজান্ডার পরাজিত হয়েছে, আলেকজান্ডার বিজয়ী হয়েছিল, কিন্তু তিনি সাস্টেন করতে পারেন নাই। 3 বছর 3.5 বছর সেখানে ঘোরাফেরা করে পরে রীতিমতো পাগল হয়ে মিশরে চলে এসেছেন। আবার মিশর থেকে তিনি সেই ওখানে যে অপমান হয়েছেন সেই অপমানটা ভোলার জন্য আবার এই যে এখন যে ইসরায়েল যে জায়গাটি আছে, ইসরায়েলটাও তিনি দখল করে ফেলেছিলেন। তো যাই হোক, এনিওয়ে, এই অবস্থাতে যুদ্ধ চলছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, এমনকি আমেরিকান যে গণমাধ্যমে, সেটা হলো ইরান ছাড় দিচ্ছে না, ইরান হতাশ হচ্ছে না, ইরানের চেইন অফ কমান্ড ভাঙেনি, বরং পুরনো নেতৃত্বের জায়গাতে যে নতুন নেতৃত্ব এসছে, এই নতুন নেতৃত্ব আরও দৃঢ়, আরও কৌশলী, আরও সাহসী এবং টেকনিক্যালি সাউন্ড। আগের যে নেতৃত্ব ছিল ইমাম খামেনির নেতৃত্বে, তারা ধীর স্থির ছিলেন এবং তারা আমেরিকার সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করার, যাকে বলা হয় চিন্তা ভাবনা সবসময় রেখে, বিকল্প রেখে তারপর তারা অন্য কথা চিন্তা করতেন। যেমন ধরুন, ইমাম খামেনি যে বৈঠকটি করেছিলেন, এই বৈঠকটি যখন হচ্ছিল তখন তার মনে কোনো চিন্তা আসেনি। এর কারণ হলো যে একটা নেগোসিয়েশনের জন্য ব্রুনাইয়ের নেতৃত্বে, ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হচ্ছিল। সেখানে সব আলাপ আলোচনা ইতিবাচক হচ্ছিল এবং এই আলাপ আলোচনাকে চলমান রেখে আমেরিকা এবং ইসরায়েল মুনাফিকি করে, বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে একেবারে অতর্কিত হামলা চালিয়ে এই দুর্ঘটনাটা ঘটায়। তো নতুন যে প্রজন্ম আসছে, তারা সেই পুরনো নেতৃত্বের মতো এতটা আলাভোলা নয়, এতটা সহজ সরল নয়। যেমন ইমাম খামেনি সাহেব, তিনি যখন শিশুদের সঙ্গে তেলাওয়াতে বসতেন, সারাক্ষণ শুধু তেলাওয়াত শুনতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সারাক্ষণ শুধু নামাজই পড়তেন। তো তিনি যখন সেই অভ্যাগতদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকতেন। অর্থাৎ অনেকটা আধ্যাত্মিক টাইপের মানুষ, বাউল টাইপের মানুষ। যখন যে পরিবেশ, সেই পরিবেশে নিজেকে বিলিয়ে দিতেন। কিন্তু নতুনরা সেরকম না, তারা পার সেকেন্ডকে ন্যানো সেকেন্ড বানিয়ে তারপরে তারা চিন্তা করছে কি হবে না হবে। এবং এই গত 4 দিনে এই নতুন নেতৃত্ব যেভাবে যুদ্ধ পরিচালনা করছে, তাতে করে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্যে হাহাকার তৈরি হয়েছে এবং সমস্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার যারা বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা বলার চেষ্টা করছে এবং বলে ফেলছে যে আমাদের ভূমি ব্যবহার করে কোনো মার্কিন যুদ্ধ বিমান রিফুয়েলিং করতে পারবে না, এখান থেকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে কোনো আক্রমণ পরিচালনা করা যাবে না। এবং ইতিমধ্যে স্পেন সরাসরি নিষেধ করে দিয়েছে আমেরিকাকে। এবং স্পেন শুধু তাই না, স্পেনকে আমেরিকা বলেছে যে আমরা তোমাদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দেব। স্পেন বলেছে দাও, তোমাদের যা ইচ্ছা তাই দাও, তোমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবেলা করে কিভাবে চলতে হয় ওটা আমাদের জানা আছে। আর এই যুদ্ধের যে এই যে মোড় পরিবর্তন করে ফেলেছে নতুন নেতৃত্ব, তারা ঠিক মরিয়া হয়ে মরণ কামড় দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে সকল দালাল রয়েছে, দালাল রাষ্ট্র রয়েছে, তাদের বিত্ত বিলাস